নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প মাধবীলতা। গল্পটি লিখেছেন বিতস্তা ঘোষাল। আজকাল গাছের নেশায় পেয়েছে সুনেত্রাকে। সকালে ঘুম থেকে ওঠার পর চায়ে চুমুক দিতে দিতে গাছগুলোর দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। তার বাগান ছাদে বা মাটিতে নয়, জানলায়। ডাইনিং রুমের বিশাল জানলা জুড়ে সে তার বাগান সাজিয়েছে। গ্রিল থেকে ঝুলছে নানা রকম বাহারি ফুলপাতার গাছ। থরে থরে সাজানো নানা আকার নানা রঙের পাত্রে উজ্জ্বল ফুলপাতা। সুনেত্রা চায়ের কাপ হাতে নিয়েই পরিচর্যা করে গাছেদের। ঝরে যাওয়া শুকনো পাতা ফুল ফেলে দিয়ে আলতো করে হাত বোলায় তাদের গায়ে। ফিসফিস করে জিজ্ঞেস করে, রাতে ভালো ঘুম হয়েছিল? কতটা জ্যোৎস্না খেলে শুনি? আহারে, তোমাকে বুঝি বৃষ্টি আদর করেনি? এসব বলতে বলতে সে অল্প অল্প করে জল ঢালে মাটিতে পাতায়। তারপর বলে, এখন আর সময় নেই, ফিরে এসে বাকি কথা হবে। অফিস থেকে ফিরে স্নান সেরে পরিষ্কার ম্যাক্সি পরে বসে পড়ে গাছেদের নিয়ে। এতটা পাগলামি আগে ছিল না। অল্প বিস্তর চারা লাগালেও ফ্ল্যাট বাড়ির ছোট্ট বারান্দায় আর কতটুকুই বা জায়গা থাকে বাগান করার মতো। তারপর আবার তার উত্তরমুখ বারান্দা। রোদ প্রায় আসেই না। যতটুকু পাশের ফ্ল্যাটের ফাঁক দিয়ে এসে পৌঁছায় সেখানেই দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলার ব্যবস্থা। ইচ্ছে থাকলেও খুব একটা প্রাধান্য পায়নি এই শখ। এত বছর ধরে সংসারের কাজকর্ম, রান্না, ঘর পরিষ্কার, শাশুড়ির সবকিছু হাতে হাতে গুছিয়ে দিয়ে মেয়ে মানিনীকে স্কুল বাসে তুলে দিয়ে নিজে কোনো রকমে নাকে মুখে গুঁজে অফিস। বাড়ি ফিরেও মানিনীর হোমওয়ার্ক, সন্ধ্যের জলখাবার, রাতের খাবার। তার ফাঁকেই সারাদিন কোন কোন কাজ সে করে যেতে পারেনি, শাশুড়িকে একা সামলাতে হয়েছে তার ফিরিস্তি শোনা। তোকে দেখে মনে হয় বিশ্ব সংসারে একাই তুই চাকরি করছিস। সারাদিন বাড়িতে কুটোটি নাড়তে হয় না, তারপরেও যেন ব্যস্ততার শেষ নেই। আমি না হয় চাকরি করিনি, তা বলে কত বড় সংসার সামলেছি ভাবতেও পারবি না। রাবণের চিতা যেমন নেবে না, তেমন আমাদের বাড়ির উনুনও কখনো নিভত না। সেই কাক ডাকা ভোরে শুরু, রাত 12টায় সব গুছিয়ে তবে বিছানা, তখন আবার অন্য উৎপাত। তোকে তার সিকিভাগও ভোগ করতে হয় না। শাশুড়ি মায়ের বলা এই কথাগুলো এ বাড়িতে আসা যাবৎ শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে। সুনেত্রা বলে, তুমি শুনেছি পড়াশোনায় খুব ভালো ছিলে, চাকরি করলেই পারতে। ভালো বলে ভালো? জেলায় প্রথম হয়েছিলাম। ছোট থেকে আমার পড়ার জন্য বাবাকে এক পয়সাও খরচ করতে হয়নি। চিরকাল ক্লাসে ফার্স্ট, স্কলারশিপ পেতাম। তাহলে 10-এর পড়ার পড়লে না কেন? আমাদের সময় 10 ছিল না, 11-এ বোর্ডের পরীক্ষা হতো, এটুকুও জানিস না? জানি মা, আমি মূর্খ, স্কলারশিপও পাইনি। বাবা পয়সা খরচ করেই পড়িয়েছিল। কিন্তু তুমি পড়া ছাড়লে কেন? যুগটাই অমন ছিল। আমার বাবা তার 2 ছেলেকে পড়ানো বেশি কাজের মনে করলো, আর আমার জন্য পাত্র খোঁজা। মেয়ে মানুষ, জজ ম্যাজিস্ট্রেট তো আর হব না। তাহলে শুধু শুধু বাড়িতে পুষে লাভ কি? মেয়ে হলো পরের ধন, যত তাড়াতাড়ি গত্রান্তর করা যায় তত মঙ্গল। সুনেত্রা এসব জানা সত্ত্বেও আবার বলে, শুনেছি এ বাড়ির বাবা পড়াশোনা পছন্দ করত, তোমাকে কলেজে ভর্তি করে দেবে বলেছিল, হলে না কেন? ওই মুখেই বলেছিল, সংসার ছেড়ে কলেজ গেলে হেসেল সামলাবে কে শুনি? এতগুলো দেওর, ননদ, বিধবা, শাশুড়ি, আত্মীয় স্বজনদের ভিড়। যেটুকু শিখেছ তাতেই বাচ্চাদের প্রাইমারি অ-আ ক-খ শেখানো যাবে বৌমা। শাশুড়ি এমনভাবে ঘোষণা করলো, মনে হলো বিচারক যাবজ্জীবন কারাদণ্ড শুনিয়ে দিল। সেসব তুই আর কি বুঝবি? আমার শাশুড়ির মতো শাশুড়ি পেলে টের পেতিস কত ধানে কত চাল। সে নয় বুঝলাম, কিন্তু তুমি তো শুনেছি চাকরিও পেয়েছিলে। পেয়েছিলাম তো, গার্লস স্কুল তৈরি হচ্ছিল, মেয়েদের পড়ানোর জন্য শিক্ষিত মেয়ে বউ লাগবে।
তোর শ্বশুরের বন্ধু এসে বলল শাশুড়িকে, মাসিমা, এ অঞ্চলে মাধবীর মতো শিক্ষিত বউ একটাও নেই। সরকার স্কুল খুলছে, আমি দায়িত্বে আছি। মাধবী যদি পড়ায় ছাত্রীদের খুব উপকার হবে। আমি ভিতরের ঘর থেকে দরজায় কান পেতে শুনছি, মনে মনে ভগবানকে ডাকছি মা যেন হ্যাঁ বলেন। বাড়ি এসে সেধে চাকরি, তাও আবার সরকারের। কিন্তু বিড়ালের কপালে কি শিকে ছেড়ে? মাইনেপত্র কত দেবে, কটা থেকে কটা থাকতে হবে, সব জেনে নিয়ে শাশুড়ি বললেন, স্ত্রী লোক এতক্ষণ বাড়ির বাইরে থাকলে নিজের সন্তানদের কখন দেখবে, সংসার কখন করবে? ওই তো 20 টাকা মাইনে, আমার খোকা এর থেকে বেশি পায়। তাপুদা বলেছিল, কিন্তু মাসিমা, শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই তো শিক্ষিত প্রজন্ম তৈরি হয়। তাকে থামিয়ে দিয়ে শাশুড়ি বললেন, থামো তো বাবা, সরকারকে বলে দিও আমার বাড়ির বউ নাচতে নাচতে চাকরি করতে যাবে, আর সেই টাকায় সংসার চলবে, তেমন হাভাতে পরিবার আমার নয়। তাপুদা চলে গেছিল সেদিন। বুঝতে পেরেছিলাম খারাপ লেগেছিল তার। তোর শ্বশুর আসার পর বললাম সব। শুনে বলল, জানি, কি আর করবে, মায়ের যখন মত নেই তখন আপাতত চুপ থাকো, পরে ভেবে দেখা যাবে। সুনেত্রা বলে, তারপরে ভেবে দেখলে না কেন? ওরে, ওসব তোর শ্বশুরের মিথ্যে স্তোক বাক্য। আমার থেকে কম শিক্ষিত ক্লাস 10 ফেল মেয়েদের নিয়ে স্কুল শুরু হয়ে গেল, আর আমি নিজের 4টে বাচ্চা, দেওর ভাসুরের বাচ্চার দায়িত্ব ঘাড়ে এসে পড়ল। হেসেল তো ছিলই। বলে দীর্ঘশ্বাস ফেলে মাধবী বললেন, তোর মতো কি কপাল আমার! একে শহরের মেয়ে, তার উপর MA পাস। আমার সাধ্য কি তোকে আটকানোর? তাছাড়া আমার ছেলে তো স্ত্রৈণ, আমি বারণ করলে সে কি শুনতো? তাহলে তুমি চাও না আমি চাকরি করি? আমার চাওয়ার কি দাম? বলে যৌথ পরিবারের আজীবন অহংকার নিয়ে মাধবী বলতেন, দেওর ভাসুরের ছেলে মেয়েরা মাথায় করে রাখে আমাকে। মেয়েরা তো মা বলতে অজ্ঞান, কিন্তু জামাইয়ের বাড়িতে থাকলে নিন্দে হবে। তোর মতো অলক্ষীর সঙ্গে থাকতে আমার ইচ্ছেই হয় না। নেহাত মানিনীকে ছেড়ে থাকতে পারি না। সুনেত্রা শোনে, ভাবে কিছু বলবে, কিন্তু চুপ করে যায়। মানুষের বয়স বাড়লে কেউ আর দায়িত্ব নিতে চায় না, যত আপনই হোক না কেন। মাধবীও বোঝেন, কিন্তু প্রকাশ করেন না। দুজনের এই লুকোচুরি পর্বটা চলতেই থাকে। মানিনী গ্র্যাজুয়েশন শেষ করে বিদেশ চলে গেল। সুনেত্রার বর সোহমও বেশিরভাগ সময় চাকরির প্রয়োজনে বাইরে। অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না সুনেত্রার, কিন্তু মাধবী দেবীর অনর্গল ফোন তাকে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে। মুখ পুরি, সারাদিন আমি একা থাকি, তোর বাড়ি ফিরতে ইচ্ছে করে না? আমার দম বন্ধ হয়ে আসে। কথা বলার একটা কেউ নেই, তোর মধ্যে মায়া দয়া কি সব লোপ পেয়েছে? সুনেত্রা বলে, রাধু থাকে সব সময়, তাছাড়া ফোনে সকলের সঙ্গে কথা বলতে পারো তো। আমার সঙ্গে তোমার আর কি এমন কথা হয়? মাধবী বলেন, বয়স হোক, তখন বুঝতে পারবি একা থাকার যন্ত্রণা। তোকে তাড়াতাড়ি ফিরতে বলেছি, তুই ফিরবি, নইলে আমার ভয় করে। কিসের ভয় মা? তা জানি না, তবে চারদিকে আমি পায়ের শব্দ শুনতে পাই। মনে হয় একদম মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে তারা। কারা দাঁড়িয়ে আছে? মাধবী সুনেত্রার মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে, যেন কিছু খোঁজে। বলেন, তেনারা, বলে মাথায় হাত ঠেকায়। তারপর বলে, তোকে আর অফিস করতে হবে না, অনেকদিন ছুটি নিসনি, বাড়িতে থেকে বিশ্রাম নে। সুনেত্রা বলে, কদিন দিদিভাইদের বাড়ি ঘুরে আসবে, কিংবা অন্য কোথাও যাবে? তৎক্ষণাৎ উত্তর আসে, না, তোকে বাড়ি থাকতে বলেছি, থাকবি, নইলে আমি একাই যেদিকে দু চোখ যায় চলে যাব। সত্যি মাধবী একা একাই চলে গেলেন। চিরঘুমে তলিয়ে যাওয়ার আগে বলেছিলেন, পরের জন্মে আমার মেয়ে হোস রে মা, তোকে পেটে ধরে গর্ভশুদ্ধি করতে চাই। তারপর থেকে সুনেত্রা অফিস থেকে ফিরেই বসে পড়ে গাছেদের নিয়ে। সে ভাবে তার অপেক্ষায় মাধবী বসে আছেন গাছের ডালে। সেখান থেকে বলছেন, দেখ, লাল জবাটা কাল ফুটবে, ওটা কিন্তু তুই তুলবি না।
বড্ড লাগবে বৃন্ত থেকে ছিঁড়ে নিলে। আমি কখনো ফুল ছিঁড়ি না। সুনেত্রা বিড়বিড় করে। এই গাছটায় জল দে বেশি করে, খুব জল তেষ্টা পেয়েছে। পিতৃতর্পণের যত ধুম, মায়েদের জন্য কিচ্ছু নেই। সুনেত্রা তাড়াতাড়ি জল ঢালে, নিজের মনে বলে, তুমি বড্ড কম জল খাও, এতবার ইউরিন ইনফেকশন হয় তোমার। মাধবী বলেন, তুই এমন বেয়াক্কেলে হলি কি করে? তোকে কে শেখালো মানুষ হতে? মানুষ জন্ম পেতে গেলে 84 লক্ষ যোনি অতিক্রম করতে হয়। খুব পণ্ডিত হয়েছিস তাই না? 84 লক্ষ যোনি পেরিয়েও মানুষ হওয়া যায় না, খালি মানুষের ভেগ ধরা হয়। তুমি আর জন্মাতে চাও না? না বাবা, শাস্ত্র বলে এত সহজে মুক্তি মেলে না। শাস্ত্র সব ভুল বলে। আমার দাদু এত স্কুল প্রতিষ্ঠা করেছিল, সংস্কৃত বিশারদ ছিল, তার মনে কত কষ্ট মেয়েদের জন্য, অথচ আমার বেলা পড়তে দিল? তখন মেয়েদের জন্য সংসার, সন্তান। কিন্তু ভেবে দেখো, চুপ কর, মেয়েদের বেশি কথা বলতে নেই। বেশি বলে ফেলেছিল বলে খনার জিভ কেটে দেওয়া হলো। কি না বরাহমিহিরের প্রতিপত্তি কমে যাচ্ছে, খনা সব গণনা নির্ভুল বলছে। বেচারা মরে মুক্তি পেল। সে তো পৌরাণিক যুগে, কিছুকাল আগেই বা কি আলাদা ছিল? জ্যান্ত মেয়েগুলোকে পুড়িয়ে মেরে সতীর মহিমা প্রচার করা হলো। সুনেত্রা বলে, মহাভারতে মাদ্রী নিজেই সতী হয়েছিল, রাজপুত রমণীরা জহর ব্রত করত। তুই দেখছি ক্রমশ আরো মূর্খ হয়ে যাচ্ছিস। এসব বানানো, কেউ নিজে থেকে ওই গনগনে আগুনে ঝলসে মরতে চায়? সামান্য ছ্যাঁকা লাগলে কত কষ্ট। ভাগ্যিস রামমোহন, বিদ্যাসাগর জন্মেছিলেন। প্রকৃতি যাদের সৃষ্টি করেছে তাদের এত যন্ত্রণা সে দিতে পারে? সবাই তার সন্তান। এই দেখ ফুলগুলো কেমন বাতাসে দোল খাচ্ছে, পাতারা গান গাইছে। এদের কেউ কষ্ট দিক দেখি? সঙ্গে সঙ্গেই তাণ্ডব শুরু। খরা, বন্যা, ভূমিকম্প, ঝড়, দাবানল, প্রতিশোধ নিয়ে তবে সে ক্ষান্ত হবে। তুমি কি চাও? অনেকক্ষণ কোনো উত্তর আসে না। তারপর কে যেন ফিসফিস করে বলে, এত বছর সংসার, সন্তান সব নিয়ে কাটিয়েও মানুষ হলাম না, কাউকে করতেও পারলাম না। যদি জন্মাতেই হয়। সুনেত্রা তাকিয়ে থাকে জানালার দিকে। সারি সারি ছোট মাঝারি রং বেরঙের গাছ সেখানে। থোকা থোকা লাল ফুল ধরে মাধবীলতা গাছটায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হয় স্কার্ট শর্ট পরে দুই বিনুনি বেঁধে ছোট্ট মাধবী চলেছে, তার পিঠে ব্যাগ ভর্তি বই। ক্রমশ পুরো বাগানটা জুড়ে একদল বালিকার হাসি ভেসে আসে। সে দেখে পাতা আর ফুলগুলো হাওয়ায় দুলছে কি এক আশ্চর্য উচ্ছ্বাসে। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।